হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি। আমাদের ফাইনাল স্টাডি ইউটিউব চ্যানেল প্রত্যেককে স্বাগত। তো আমরা কিন্তু আমাদের চ্যানেলে তোমাদের জন্য প্রাইমারি, আপার প্রাইমারি, টেট, সিটেট সাজেশনযোগ্য ইভিএস ক্লাস নিয়ে আমাদের কিন্তু সিরিজ চালু হচ্ছে। ক্লাসটি প্রতিদিন চলবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রতিদিন ক্লাস দেখার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো আমরা তোমাদের একদম প্র্যাকটিস ক্লাস নিয়ে এসেছি, এগুলো একদম সাজেশনযোগ্য প্রশ্ন এবং এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? পরীক্ষায় আসার মতো কোশ্চেন নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো চলো এক এক করে আমরা স্ক্রিনের উপরে তোমাদেরকে প্রশ্ন দেখাবো, তার অপশানগুলো দেখাবো এবং তারপরে তোমরা কিন্তু অবশ্যই উত্তরটা দেওয়ার চেষ্টা করবে এবং উত্তর অবশ্যই আমি বলে দেবো, তার ব্যাখ্যাটাও বলে দেবো। আজকের প্রথম কোশ্চেন, প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যা বা ইভিএস শেখানোর প্রধান উদ্দেশ্য কী? অপশান এ, শিক্ষার্থীদের পরিবেশ সংক্রান্ত শব্দ ও সংজ্ঞা মুখস্থ করানো, শিক্ষার্থীদের বাস্তব জীবনের সাথে স্কুলের শিক্ষার যোগসূত্র স্থাপন করা, পরিবেশ সংক্রান্ত বিষয়ে বিশেষজ্ঞদের তৈরি করা, নাকি শুধুমাত্র প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে ধারণা দেওয়া। প্রাথমিক স্তরে ইভিএস শেখানোর প্রধান উদ্দেশ্য কী? তোমাদের যে অপশানটা মনে হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে সেই অপশানটা কিন্তু টাইপ করে দেবে, যে একের এ মনে হলে একের এ লিখে দেবে, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা কারা কারা অ্যান্সার করছো। এবং এইভাবে আমাদের কিন্তু প্রতিদিনের সিরিজটা চলবে। আর এই নোটটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে, যে ক্লাসগুলো আমাদের ইউটিউবে হবে তার নোট সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। তার জন্য কি করবে, ডেসক্রিপশান থেকে আমাদের গ্রুপটা জয়েন করে নেবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে দেওয়া থাকবে। হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম দুটো গ্রুপই আছে, দেওয়া থাকবে। তো সঠিক অপশান কী হবে? অপশান বি, শিক্ষার্থীদের বাস্তব জীবনের সাথে স্কুলের শিক্ষার যোগসূত্র স্থাপন করাই কিন্তু আমাদের প্রাথমিক স্তরে ইভিএস শিক্ষা প্রদানের মূল উদ্দেশ্য। দেখো এখানে একটা ব্যাখ্যা তোমাদের জন্য লিখে দেওয়া আছে সুন্দরভাবে। এনসিএফ, যেটা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 অনুযায়ী, প্রাথমিক স্তরে ইভিএস শিক্ষার মূল লক্ষ্য হলো শ্রেণীকক্ষের শিক্ষাকে শিশুদের বাইরের বাস্তব জীবন এবং পারিপার্শ্বিক পরিবেশের সাথে যুক্ত করা, যাতে তারা চারপাশ সম্পর্কে সচেতন হয়। দেখো তোমাদের আমরা এই ব্যাখ্যাগুলোকে এত সুন্দর করে দেবো, যে ব্যাখ্যাগুলো তো তোমরা জানছো, ব্যাখ্যা থেকেও অন্যান্য কোশ্চেনগুলো অ্যাটেন্ড করতে পারবো, যেরকম এনসিএফ কত সাল অনুযায়ী, 2005 অনুযায়ী, সেটা তোমরা জানলে। তাছাড়াও তোমাদের কিন্তু ইন্টারভিউর সময় এই যে তোমার যে ডেটাগুলো, এই যে তোমরা যেগুলো জানছো ইনফরমেশানগুলো, সেগুলো কিন্তু অনেকটাই হেল্প করবে। তাই ক্লাসটা কিন্তু এটা শুধুমাত্র প্র্যাকটিস সেশন না বা শুধুমাত্র এমসিকিউ না, এটা কিন্তু একটা সম্পূর্ণ ক্লাসের মতো তোমার কিন্তু হেল্প করবে। চলো দ্বিতীয় কোশ্চেন কি বলেছে, মধুবনী চিত্রশিল্প ভারতের কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী শিল্প? মধুবনী কোন রাজ্যের? উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার, মধ্যপ্রদেশ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান সি, বিহার। মধুবনী বা মিথিলা চিত্রশিল্প মূলত বিহারের মিথিলা অঞ্চলের একটি ঐতিহ্যবাহী লোকশিল্প। এই ছবিগুলি সাধারণত চালের গুঁড়ো এবং প্রাকৃতিক রং, যেমন ফুল থেকে, গাছের পাতা থেকে তৈরি যে রঙগুলো, সেগুলো ব্যবহার করে উৎসবের সময় দেওয়াল চিত্র বা মেঝেতে যে আলপনা বা চিত্র আঁকা হয় তাকে কিন্তু মধুবনী আর্ট বলে। সেটা কিন্তু বিহারে বিখ্যাত, বা বিহারে কিন্তু এটা দেখা যায়, ঠিক আছে? এটা মিথিলা অঞ্চলে, বিহারের মিথিলা আঞ্চলিক যে জায়গাটা, সেখানে কিন্তু দেখা যায়, ঠিক আছে? তো এটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। পরবর্তী কোশ্চেন, চিরাও বা বাঁশ নৃত্য কোন রাজ্যের একটি বিখ্যাত নাচ? চিরাও বাঁশ নৃত্য কোন রাজ্যের একটি বিখ্যাত নাচ? দেখো কালচারাল দিক থেকে কিন্তু তোমাকে সব থেকে এগিয়ে থাকতে হবে, তাহলে কিন্তু হবে না, কারণ কালচারাল কোন রাজ্যের কী আছে বিখ্যাত সেগুলো কিন্তু জানাটা স্বাভাবিক ব্যাপার। তো সঠিক উত্তর বা সঠিক অপশানগুলো আমি বলছি, উত্তরটা তোমরা চুজ করবে। মিজোরাম, মেঘালয়, আসাম, নাগাল্যান্ড। সঠিক উত্তর কী হবে? চিরাও মিজোরামের কিন্তু একটি বাঁশ নৃত্য। চিরাও হলো মিজোরামের একটি খুব জনপ্রিয় এবং প্রাচীন বাঁশ নৃত্য। ফসল তোলার সময় বা বিশেষ উৎসবে গ্রামবাসীরা বাঁশ নিয়ে মাটিতে বসে এই নৃত্য পরিবেশন করে। খুবই কিন্তু ইন্টারেস্টিং এবং দেখতে খুবই ছন্দময় লাগে। এই নৃত্যটা কিন্তু শেখানো হয়। নাম কি? চিরাও। কোথায়? মিজোরামে। নেক্সট কোশ্চেন, 4 দাগের কোশ্চেন। ব্রেইল লিপি কয়টি বিন্দুর উপর ভিত্তি করে তৈরি হয়? ব্রেইল বা ডটস লিপি, ঠিক আছে? ব্রেইল স্ক্রিপ্ট কাদের জন্য ইউজ করা হয় বলো তো, তোমরা দেখি কমেন্টে কেমন পারো। ব্রেইল স্ক্রিপ্ট কারা ইউজ করে বা কাদের জন্য এই ব্রেইল স্ক্রিপ্টটা তৈরি করা হয়? কমেন্টে জানাবে, 4 দাগ দিয়ে জানাবে। আর তার সাথে সাথে বলো যে কটি ডট দিয়ে ব্রেইল লিপি লেখা হয়? 4টি, 6টি, 8টি, 10টি। সঠিক উত্তর কী হবে জানো? সঠিক উত্তর হবে 6টি ডট দিয়ে। লুইস ব্রেইল দৃষ্টিহীনদের পড়ার সুবিধার জন্য এই লিপি আবিষ্কার করেন। একটি মোটা কাগজের উপর 6টি উচ্চ বিন্দু বা ডটস দিয়ে বিভিন্ন অক্ষর বা সংখ্যাকে কিন্তু বোঝানো হয়। দেখবে যারা চোখে দেখতে পায় না, যারা দৃষ্টিহীন,
তারা এক ধরনের লিপি বা তারা আঙুল দিয়ে টাচ করে করে পড়তে পারে। তারা আঙুল দিয়ে তারা কী টাচ করে, একটা শক্ত কাগজের উপরে ওই ডটগুলো, ওই যে পয়েন্টসগুলো বা ডটগুলো থাকে সেগুলো টাচ করে, সেটা এমনভাবে তৈরি যে এরকম টাচ থাকলে, এরকম জায়গায় প্লেসিংগুলো থাকলে এর উচ্চারণ এ হবে, এর উচ্চারণ বি হবে, তেমনভাবে কিন্তু দৃষ্টিহীনদের শেখানো হয়। 5 দাগের কোশ্চেন, কোন পাখি তার বাসা ক্যাকটাস বা কাঁটাযুক্ত ঝোপের মধ্যে বানায়? ঘুঘু পাখি, চড়াই পাখি, কাক, কোকিল। দেখো আমাদের এলাকার পাখি, আমাদের এইসব সমতল ভূমির পাখি কিন্তু এগুলো বলছি, ঠিক আছে? ঘুঘু, চড়াই, কাক, কোকিল কারা কাঁটাযুক্ত বা ক্যাকটাস জাতীয় গাছের ঝোপের মধ্যে বাসা বানায়? সঠিক উত্তর কী হবে? অপশান এ, ঘুঘু ইজ দ্য রাইট অ্যান্সার। ডোভ বা ঘুঘু। ঘুঘু বা ডভ পাখি সাধারণত শিকারীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ক্যাকটাস গাছ বা মেহেদি বেড়ার মতো কাঁটাযুক্ত ঝোপের মধ্যে নিজেদের বাসা তৈরি করে। কেন তৈরি করে? আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য। নেক্সট, খেজুরি গাছ মূলত কোথায় পাওয়া যায়? খেজুরি গাছ মূলত কোথায় পাওয়া যায়? পাহাড়ি অঞ্চলে, মরুভূমি অঞ্চলে, সমুদ্র উপকূলে, নিরক্ষীয় অঞ্চলে। সঠিক উত্তরটা তোমরা কমেন্টে জানাও। তার আগে একটা অ্যানাউন্স তোমাদের করে দিচ্ছি, আমাদের কিন্তু ইতিমধ্যে প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট এবং গ্রাম পঞ্চায়েতের প্রিপারেশান চলছে। তোমরা যদি চাও এর ভিতরে কোনো ব্যাচে অ্যাডমিশন নিতে বা একাধিক ব্যাচে, যে আমি টেটও দেবো, আমি পঞ্চায়েতও দেবো, পঞ্চায়েত পরীক্ষা তো প্রত্যেকেই দেবে, তোমরা এই যে ক্লাসটা দেখছো ইবিএস নিশ্চয়ই টেট বা আপার প্রাইমারি টেটের জন্য, তো তোমাদের জন্য কিন্তু এই সুবর্ণ সুযোগ, খুবই অল্প প্রাইসে আমাদের টিচাররা তোমাদেরকে হ্যান্ড হোল্ডিং সাপোর্ট দিয়ে গাইড করে তোমাদের ক্লাস করাবেন। যদি চাও অ্যাডমিশন নিতে বা ডিটেলস জানতে, আগে তো ডিটেলস জেনে নিই তারপর অ্যাডমিশন নেবো, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার দেখতে পাচ্ছ, স্ক্রিনে দেওয়া আমাদের ব্যানার বা পোস্টারগুলো দেখতে পাচ্ছ, সেখান থেকে তুমি বিস্তারিত জানতে পারো। এবং যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বার, সেই প্রথম নাম্বারে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো সরাসরি। হোয়াটসঅ্যাপ করলে কিন্তু আমাদের টিম তোমাদেরকে সম্পূর্ণ গাইড দিয়ে দেবে, টিমের সাথে কথা বলবে, তোমার ভালো লাগলে অ্যাডমিশন নেবে, না লাগলে নেবে না। আর তুমি যদি চাও যে আমার নোটস দরকার, আমার প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট বা পঞ্চায়েতের নোটস দরকার, পড়ে আমি নেবো বা আমি অন্য কোথাও পড়ছি, জাস্ট আমার নোটসটা হলে ভালো হয়, আমাদের কাছে কিন্তু তোমরা নোটসও পেয়ে যাবে, মক টেস্টও পেয়ে যাবে যে কোনো পরীক্ষার, এবং ব্যাচও পেয়ে যাবে। যেটাই দরকার হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, আমাদের টিম তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে? চলো এবার, খেজুরি গাছ মূলত কোথায় পাওয়া যায়? মরুভূমি অঞ্চলে কিন্তু পাওয়া যায়। খেজুরি গাছ মূলত রাজস্থানের মতো মরুভূমি অঞ্চলে দেখা যায়। এই গাছের খুব কম জলের প্রয়োজন হয় এবং এর ছাল থেকে কিন্তু ওষুধও তৈরি হয়। এছাড়া এর পাতা প্রাণীরা খায় এবং কাঠ পোকা ধরে না, এই কাঠে কিন্তু পোকা ধরে না সহজে, অনেক দিন টেকসই, জলও তেমন লাগছে না, আবার এর পাতা প্রাণীরা খাচ্ছে, বিভিন্ন কাজে লাগছে, ঠিক আছে? ছাল থেকে ওষুধও তৈরি হচ্ছে, তাহলে যথেষ্ট একটা মূল্যবান গাছ, ঠিক আছে? নেক্সট 7 দাগের কোশ্চেন, নিচের কোন পোকাটি মৌমাছি ও পিঁপড়ের মতো দলবদ্ধ বা কলোনি করে বাস করে না? বাস করে না কিন্তু বলেছে, উইপোকা, বোলতা, মাকড়সা নাকি পিঁপড়ে, কোনটা সঠিক উত্তর হবে? দেখো এটা তোমরা বুদ্ধি খাটিয়ে নিজেরাই বলতে পারবে। তোমরা নিশ্চয়ই কোনো দিন মাকড়সাকে দলবদ্ধভাবে থাকতে দেখোনি, কিন্তু উইপোকা দেখবে ঝাঁকে ঝাঁকে আসে, তারপরে বোলতা তো অবশ্যই এরা চাক তৈরি করে, পিঁপড়েরা লাইন বাই লাইন সব একসঙ্গে দলবদ্ধভাবে চলে, কিন্তু মাকড়সা বা স্পাইডার এদেরকে কিন্তু তুমি কোনো দিন দেখোনি দল বেঁধে থাকতে। মৌমাছি, পিঁপড়ে, বোলতা, উইপোকা সাধারণত একটি দল বা কলোনি তৈরি করে একসঙ্গে বসবাস করে, কিন্তু মাকড়সা সাধারণত একা থাকে এবং নিজের জাল নিজেই বনে, নিজেই শিকার ধরে, নিজেই খায়। 8 দাগের কোশ্চেন, তরুণ ভারত সংঘ নামক এই সংস্থাটি মূলত কোন কাজের সাথে যুক্ত? নারী শিক্ষা, শিশুশ্রম, জল সংরক্ষণ ও পুরনো হ্রদ সংস্করণ নাকি বন্যপ্রাণী সংরক্ষণ? তরুণ ভারত সংঘ, ঠিক আছে, কিসের সাথে যুক্ত হতে পারে? কমেন্টে জানাও। এইগুলো কিন্তু জানতে হবে, এইগুলোই পরীক্ষায় আসবে, মানে এর থেকে সহজ যেগুলো আসবে সেগুলো তো তোমরা এমনিই পারবে, কিন্তু এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এগুলো কিন্তু তোমাদের জেনে থাকতে হবে। তো সঠিক উত্তর কী হবে? জল সংরক্ষণ ও পুরনো হ্রদ সংস্কার। দেখো এই যে ক্লাসটা তোমরা দেখছো, এটা যে শুধু আপার প্রাইমারির জন্যই ভালো, আরগুলো কোনো কাজে লাগবে না তা কিন্তু না, যে কোনো পরীক্ষার জন্য কিন্তু তোমার এই কোশ্চেনটা তরুণ ভারত সংঘ, এটা কি তোমার সেন্ট্রাল লেভেলের কোনো পরীক্ষায় আসতে পারে না? এটা কি তোমার পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত বলো বা পিএসসির পরীক্ষা, সেখানে আসতে পারে না? অবশ্যই পারে। তাই এই যে ক্লাসগুলো আমরা করাবো, হতে পারে কোনো এক্সামের পার্টিকুলার নাম আমরা বলছি, কিন্তু সেগুলি কিন্তু আদতে সমস্ত এক্সামকে, সমস্ত যেখানে যেখানে জিকে আছে প্রত্যেক জায়গাকে কিন্তু সাপোর্ট করবে। তাহলে জল সংরক্ষণ এবং পুরনো হ্রদ সংস্কার। দেখো তরুণরা কী করবে? নিশ্চয়ই নারী শিক্ষার দিকে নারীদের কোনো একটা কমিউনিটি থাকবে, শিশু শ্রমের দিকে কোনো শিশু শ্রম নামের কোনো কমিউনিটি থাকবে, বন্যপ্রাণী সংরক্ষণে কোনো ফরেস্ট বা ওয়াইল্ড টাইপের কোনো তোমার সংঘ থাকবে। তরুণ ভারত সংঘ এরাই জল সংরক্ষণ, হ্রদ পুনরুদ্ধার এইগুলোই কাজে এরাই করবে, এরা ইয়ং জেনারেশন এরাই এটা করবে। তাই এটা তুমি জাস্ট এভাবে মনে রাখতে পারো। তরুণ ভারত সংঘ হলো রাজেন্দ্র সিং, যাকে ভারতের জলমানব বা ওয়াটারম্যান অফ ইন্ডিয়া বলা হয়। দেখো এখানে আরেকটা কোশ্চেন তোমার কভার হয়ে গেল, যে রাজেন্দ্র সিং তাকে কী বলা হয়? ওয়াটারম্যান অফ ইন্ডিয়া।
দ্বারা পরিচালিত একটি এনজিও, এবং ওয়াটারম্যান অফ ইন্ডিয়া দ্বারা পরিচালিত এনজিও হলে নিশ্চয়ই জল সংরক্ষণ, পুরনো হ্রদ সংস্কার এই কাজে লাগবে। এটি মূলত রাজস্থানের বিভিন্ন গ্রামে পুরনো হ্রদ বা জলাশয়ের সংস্কার এবং জল সংরক্ষণের জন্য কাজ করে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি শিকড়ের একটি গোষ্ঠী? রুটস গোষ্ঠী কোনটা? বিট, আলু, আদা, নাকি গাজর, হলুদ, মূলা, নাকি মিষ্টি আলু, মূলো, হলুদ, নাকি গাজর, বিট, মূলা? কারা এর ভিতরে কোন গ্রুপটা একদম রুটসের মধ্যে পড়ছে? মানে কোন গ্রুপটা হতে পারে যে তারা মূলত 2-3 জায়গায় আছে, তাই বলে কি সবকটা হবে না? কোন গ্রুপটা একদম অ্যাপ্রোপ্রিয়েট রুটসের মধ্যে পড়ছে? দেখো, যদি অপশান ডি গাজর, বিট এবং মূলা এই তিনটে যদি দেখি, তিনটেই কিন্তু রুটস মানে শিকড়ের গোষ্ঠীর মধ্যে পড়ছে। প্রথমটা যদি দেখি বিট, আলু, আদা, দেখো আলু কিন্তু শিকড়ের ওই পুরো বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে না, ঠিক আছে। আবার তোমার গাজর, হলুদ, মূলা, ঠিক আছে, এখানে কিন্তু হলুদটাও কিন্তু পুরোপুরি আসল শিকড়ের মধ্যে পড়ছে না। একমাত্র গাজর, বিট, মূলো এই তিনটেই কিন্তু শিকড় গোষ্ঠীর মধ্যে পড়ছে। গাজর, বিট এবং মূলো হলো গাছের রূপান্তরিত শিকড়, মডিফাইড রুটস, যা খাদ্য সঞ্চয় করে রাখে। অন্যদিকে আলু, আদা, হলুদ এগুলো কি রূপান্তরিত কাণ্ড, এগুলো তো রূপান্তরিত শিকড়, রূপান্তরিত কাণ্ড বা স্টেম, তাই একে কিন্তু আমরা এদের ভিতরে ধরতে পারবো না। নেক্সট কোশ্চেন, ম্যালেরিয়া রোগ কোন মশার কামড়ে ছড়ায়? ম্যালেরিয়া রোগ কোন মশার কামড়ে ছড়ায়? স্ত্রী অ্যানোফিলিস, স্ত্রী কিউলেস, স্ত্রী এডিস, নাকি পুরুষ অ্যানোফিলিস? উত্তরটা তোমরা কমেন্টে জানাও। আমি আবারও বলছি, এই নোটটা যদি সম্পূর্ণ ফ্রিতে পেতে চাও কী করবে? ডিসক্রিপশান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ দেওয়া আছে, দুটোতেই জয়েন করবে, দুটোতেই। কারণ টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করে থাকবে, সেখানে যখন তখন নোটের অ্যাক্সেস পাবে, কিন্তু এঙ্গেজ বা আমাদের সাথে কিন্তু তোমরা কথোপকথন করতে পারবে, বা আমরা তোমাদেরকে বিভিন্ন ইনফরমেশান দেবো, সেগুলো তার জন্য তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে তাহলে সবসময় আপ টু ডেট থাকতে পারবে। তাই দুটোতেই জয়েন করবে। আর নোট দরকার হলে ব্যাস সম্পর্কে জানতে চাইলে তো নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করবে। সঠিক উত্তর আমরা প্রত্যেকেই জানি, স্ত্রী অ্যানোফিলিস। ম্যালেরিয়া রোগ ছড়ায় প্লাজমোডিয়াম নামক পরজীবীর কারণে, যা স্ত্রী অ্যানোফিলিস মশার মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। আচ্ছা, আমি আবারও বলছি, তোমরা কিন্তু কমেন্টে উত্তরগুলো করবে, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে? উত্তরগুলো অবশ্যই কমেন্ট করবে। দেখি তোমরা কেমন পারছো, নাকি সব আমি বলে দিচ্ছি তাই মুখস্থ করছো। তোমরাও চেষ্টা করো, তোমরাও পারবে। আর যদি এই ক্লাস তোমরা কন্টিনিউ চাও, যে না এই ক্লাসটা কন্টিনিউ করা হোক, প্রচুর বড় সিরিজ করা হোক, প্রতিদিন ক্লাস হোক, সেটা কিন্তু কমেন্টে জানাতে হবে। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসাতেও আমরা ক্লাসগুলো কন্টিনিউ করব। আচ্ছা, মরুভূমির ওক বা ডেজার্ট ওক নামক গাছটি কোথায় পাওয়া যায়? রাজস্থান, আবুধাবি, অস্ট্রেলিয়া, সাহারা মরুভূমি? সঠিক উত্তর কী হবে? অস্ট্রেলিয়া হবে, ঠিক আছে। দেখো, ডেজার্ট ওক গাছটি অস্ট্রেলিয়ার মরুভূমিতে পাওয়া যায়। এর শিকড় মাটির অনেক গভীরে জলের সন্ধান না পাওয়া পর্যন্ত চলে, যতক্ষণ জল না পাবে ততক্ষণ চলবে, এবং এর কাণ্ডে জল সঞ্চিত থাকে। স্থানীয় মানুষরা প্রয়োজনে সরু পাইপ দিয়ে কিন্তু এই জল পানও করেন। এরপরের কোশ্চেন, পঞ্চামপল্লী একটি বিখ্যাত শাড়ি যা সুতোর বিশেষ বুননের জন্য পরিচিত, এটি কোন রাজ্যের? এই শাড়িটি কোন রাজ্যে বিখ্যাত বা কোন রাজ্যে মেন তৈরি হয়? কেরালা, কর্ণাটক, তেলেঙ্গানা, তামিলনাড়ু? সঠিক উত্তর কী হবে? আচ্ছা, এখানে তোমাদের ওই অপশানে কেরালা দেখতে একটা জিনিস মনে পড়লো, কেরালার নাম পরিবর্তন কিন্তু কেরালাম হয়েছে, সেটা কিন্তু মাথায় রাখবা। কেরালার নাম পরিবর্তন হয়ে কী হয়েছে? কেরালাম, এটা কিন্তু মাথায় রাখবে। তাই অপশানে কিন্তু কেরালাম থাকতে পারে, মানে নতুন যে পরীক্ষাগুলো তোমাদের আগামীতে হবে সেটা কিন্তু কেরালাম থাকতে পারে। আর তোমাদের এই যে আমরা ইবিএসের যে নোটটা তৈরি করেছি বা যেখান থেকে তোমাদের ক্লাস করাচ্ছি, এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন পরীক্ষায় আসা কোশ্চেনগুলোকে নিয়েই তৈরি করা। তাই এই কোশ্চেনগুলো কিন্তু যথেষ্ট সিরিয়াস কোশ্চেন এবং সিরিয়াসভাবেই তোমরা অ্যান্সার করবে। সঠিক উত্তর কী হবে? তেলেঙ্গানা। পঞ্চামপল্লী তেলেঙ্গানা, যেটা আগে অন্ধ্রপ্রদেশের অংশ ছিল, এই রাজ্যের একটি শহর যা ঐতিহ্যবাহী সুতোর বুনন এবং উজ্জ্বল রঙের ইক্কাত শাড়ির জন্য বিখ্যাত। নেক্সট কোশ্চেন, নেপেনথেস বা কলসপর্ণী উদ্ভিদ যা পোকামাকড়, আচ্ছা কলসপত্রী হবে কিন্তু, ঠিক আছে, পোকামাকড় এবং ইঁদুর শিকার করে খায়, সেটি ভারতের কোন রাজ্যে দেখা যায়? মেঘালয়, আসাম, ওড়িশা, মিজোরাম? সঠিক উত্তর কী হবে? মেঘালয়ে কিন্তু দেখা যায়। মেঘালয়ে তুমি যদি যাও, কলসপত্রী খোঁজ করলে কিন্তু পেতে পারো, পেতে পারো। নেপেনথেস একটি মাংসাশী বা পতঙ্গভুক উদ্ভিদ। এর পাতা কলসির মতো দেখতে হয় এবং সেখানে এক ধরনের গন্ধ বেরোয়, যা কী করে? পোকামাকড়দের আকৃষ্ট করে। এটি ভারতের মেঘালয়ে দেখা যায়। আচ্ছা, তারা পোকামাকড়দের খায় কেন? তারা কেন পতঙ্গভুক বা মাংসাশী কেন বলা হয়? তারা কেন খাচ্ছে? অন্য গাছ তো লাগছে না।
এরা পোকাদের থেকে যে উৎকৃষ্ট মানের নাইট্রোজেন, সেই নাইট্রোজেনটা কিন্তু সংগ্রহ করে। আমরা জানি যে কোনো গাছ বেঁচে থাকার জন্য তাদের মেন কি নাইট্রোজেনটা দরকার। তার জন্য কি করে, কোনো গাছ ওই রাইজোবিয়াম শিকড়ে থাকে, ঠিক আছে, বিভিন্ন রকম উপায়ে তারা সংগ্রহ করে। এই গাছগুলো কি করে, পোকামাকড়ের ভিতরে যে নাইট্রোজেন সমৃদ্ধ থাকে সেইগুলোকে নেওয়ার জন্যই কিন্তু পোকামাকড় খায়। নেক্সট, কোন প্রাণীটি দিনে প্রায় 17 ঘন্টা গাছের ডালে উল্টে ঝুলে ঘুমায় এবং যে গাছ তাকে থাকে সেই গাছেরই পাতা খায়? শিম্পাঞ্জি, স্লথ, পান্ডা নাকি কোয়ালা? সঠিক উত্তর কী হবে? স্লথ। স্লথ দেখতে অনেকটা ভাল্লুকের মতো হলেও এরা কিন্তু ভাল্লুক নয়। ভাল্লুক ভেবে কিন্তু ভুল করলে বা ভাল্লুক অপশান টিক মারলে কিন্তু হবে না। এরা অত্যন্ত ধীর গতির প্রাণী, আস্তে আস্তে চলাফেরা করে, যারা মধ্য ও দক্ষিণ আমেরিকার জঙ্গলে পাওয়া যায়। এরা সারা জীবনে মাত্র 8টির মতো গাছ পরিবর্তন করে, মানে খুব অলস টাইপের। ও যে গাছে ঝুলে আছে ঝুলেই আছে, আর যখন ইচ্ছা হলো ওই গাছেরই পাতা খেয়ে আবার ঝুলে থাকলো, এরকম একটা ব্যাপার। আমরা যেরকম কী করি, যে গাছ তো হনুমান বা বাদর এরা কী করে, গাছ তো প্রচুর আছে, বা যে কোনো প্রাণী স্থান পরিবর্তন করে। এরা হয়তো সারা জীবনে ওই 7-8টা গাছ পরিবর্তন করে, এই গাছ থেকে সেই গাছে কোনো বিশেষ অসুবিধা হলো আর এক গাছে গিয়ে থাকলাম, এরকম, মানে ওই উঠে বসে থাকে, এরকম একটা ব্যাপার। খুব একটা নামানামি করে না, গাছের পাতা খায়, চুপচাপ থাকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন বা ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট কবে চালু হয়? সাল কবে চালু হয় কিন্তু জানতে চেয়েছে, সাল থেকে কিন্তু কোশ্চেন থাকবে। 1972, 74, 86, 92? সঠিক উত্তর কী হবে? 1972। বন্যপ্রাণী, পাখি এবং উদ্ভিদের সুরক্ষা নিশ্চিত করতে ভারত সরকার 1972 সালে বন্যপ্রাণী সুরক্ষা আইন কিন্তু প্রণয়ন করেন। 16 দাগের কোশ্চেন, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? কোনটি গ্রিনহাউস গ্যাস নয় বলেছে? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, অক্সিজেন? সঠিক উত্তর কী হবে? অক্সিজেন। অবশ্যই অক্সিজেন গ্রিনহাউস গ্যাস কেন হতে যাবে? অক্সিজেন তো ভালো কাজে লাগে। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড এবং জলীয় বাষ্প হলো প্রধান গ্রিনহাউস গ্যাস যা পৃথিবীর তাপমাত্রা কী করে? বৃদ্ধি করে। অক্সিজেন তাপ ধরে রাখে না, তাই এটি গ্রিনহাউস গ্যাস নয়, ও তো তাপটা ধরে রাখছে না। বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয়ের জন্য প্রধানত কোন গ্যাসটি দায়ী? কার্বন ডাইঅক্সাইড, সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন, সালফার ডাইঅক্সাইড নাকি কার্বন মনোক্সাইড? সঠিক উত্তর কী হবে? ক্লোরোফ্লুরোকার্বন। সিএফসি ছোটো থেকে জেনে আসি, সিএফসির জন্য ফ্রিজ, এসি এগুলো ব্যবহার কম করতে বলা হয়, যদিও এখন সব সিএফসি ফ্রি করা হচ্ছে যাতে ক্ষতিটা না হয়। তবে আগে এগুলো বলা হতো না যে ফ্রিজ, এসি বেশি ব্যবহার করা উচিত নয়। রেফ্রিজারেটর দেখো এখানেও বলা আছে, রেফ্রিজারেটর এবং এসিতে ব্যবহৃত ক্লোরোফ্লুরোকার্বন গ্যাস স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে ওজোন বা O3 যে লেয়ার বা O3 স্তর তাকে ভেঙে দেয়, ফলে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি কী করে? সেই ছিদ্র দিয়ে বা সেই ওজোন হোল দিয়ে পৃথিবীতে প্রবেশ করে এবং জীবজগৎকে ক্ষতি করে। তবে এখন বেশিরভাগ যন্ত্রপাতি কী করা হয়? সিএফসি ফ্রি করা হয়। তবুও তার সাইড ইফেক্ট তো আছেই একটা, তাই না? সে সরাসরি হোক বা মানে ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক। রণথম্বোর জাতীয় উদ্যান, ঠিক আছে, এটা রণথম্বোর জাতীয় উদ্যান এটা কোথায় আছে? রণথম্বোর ন্যাশনাল পার্ক। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড? কোথায় হবে সঠিক উত্তর? এটা কিন্তু রাজস্থানে আছে, ঠিক আছে। আচ্ছা, রণথম্বোর রাজস্থানের সাওয়াই মাধোপুরে অবস্থিত এবং এটি মূলত রয়্যাল বেঙ্গল টাইগারের সংরক্ষণের জন্য বিখ্যাত টাইগার রিজার্ভ। তাহলে এটা কিন্তু একটা টাইগার রিজার্ভ। কোন ধরনের টাইগার রিজার্ভ করা হচ্ছে? রয়্যাল বেঙ্গল টাইগার। নেক্সট 19 দাগের কোশ্চেন, জিম করবেট ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জিম করবেট একটা নাম করা ন্যাশনাল পার্ক, কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, আসাম নাকি পশ্চিমবঙ্গ? সঠিক উত্তর কী হবে? উত্তরাখণ্ডে অবস্থিত অবশ্যই। এটি ভারতের প্রথম এবং প্রাচীনতম জাতীয় উদ্যান, বললাম না খুবই বিখ্যাত। প্রতিষ্ঠা হয় কত সালে? 1976 সালে, 1936 সালে। প্রথম এবং প্রাচীনতম জাতীয় উদ্যান ভারতের। বাঘ সংরক্ষণের উদ্দেশ্যে তৈরি করা হয় এবং পার্কটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। নিচের কোন পাখির দৃষ্টিশক্তি মানুষের চেয়ে 4 গুণ বেশি? দেখো এখানেও কিন্তু একটা গ্রুপ দিয়েছে, কোন গ্রুপের? চিল, ঈগল, শকুন, কাক, পায়রা, টিয়া, পেঁচা, কাক, ময়ূর, চড়াই, ঘুঘু, শালিক? আমি জানি তোমরা এটা অপশান মানে না দেখেও 3টে পাখির নাম যদি বলতাম বলতে পারতে। সঠিক উত্তর কী হবে? অপশান এ অবভিয়াসলি চিল, ঈগল, শকুন, যারা সবথেকে উঁচুতে ওড়ে। কেন উঁচুতে ওড়ে? ওরা উঁচু থেকে নিচের দিকে সমস্ত কিছু দেখতে পায়, তবেই তো ওরা বেশি উপরে ওঠে, নাহলে ওরা কেন উপরে উঠতে যাবে? চিল, শকুন এদের খুব উপরে হাই মানে লেভেলে ওড়ে, মাটি থেকে অনেকটা উঁচুতে। কেন ওড়ে? কারণ ওরা ওপর থেকে স্পষ্ট দেখতে পায়, এদের দৃষ্টিশক্তি খুবই ভালো। যদি দেখতে না পেতো তাহলে কিন্তু অত উপরে উঠতো না ওরা, ঠিক আছে। চিল, ঈগল এবং শকুনের দৃষ্টিশক্তি মানুষের তুলনায় অনেক বেশি প্রখর। মানুষ 2 মিটার দূর থেকে স্পষ্ট যা দেখতে পায়, এরা তা 8 মিটার দূর থেকে দেখতে পায়, মানে বলতে গেলে আমাদের থেকে 4 গুণ ওদের দৃষ্টিশক্তি কিন্তু বেটার।
দেখো আজকে কিন্তু 20টা কোশ্চেন তোমাদের কিন্তু আমি আলোচনা করে দিয়েছি, ঠিক আছে, এবং পরের দিন আমরা আরও কোশ্চেন নিয়ে আলোচনা করব। এখানে আমাদের প্রচুর কোশ্চেন সেট আছে এবং সবগুলো দেখো তোমাদের জন্য ব্যাখ্যা সহ কিন্তু আমরা তৈরি করে দিয়েছি। তোমরা যদি চাও আমাদের এই সমস্ত সিরিজে যুক্ত থাকতে, তাহলে কী করবে, আমাদের চ্যানেলটা সরাসরি কী করবে, সাবস্ক্রাইব করে দেবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, এই নোট যদি নিতে চাও গ্রুপ জয়েন করে নেবে। আর যদি আমাদের পুরো সম্পূর্ণ নোট, মক টেস্ট, কারণ আমরা প্রচুর মক টেস্ট তোমাদের জন্য রেডি করেছি, যে মক টেস্টগুলো তোমরা যদি দাও প্রাইমারি আপার প্রাইমারির জন্য, তোমাদের কিন্তু অনেকটাই হেল্প হবে। তাই মক টেস্ট নিতে চাইলে, পুরো প্রাইমারি আপার প্রাইমারির নোটস নিতে চাইলে এবং আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে চাইলে অবশ্যই কিন্তু যুক্ত করবে। আর সাথে কিন্তু আমাদের পঞ্চায়েত ব্যাচ চলছে। এবার কেউ যদি তোমরা মনে করো আমি প্রাইমারিও দেবো, আপার প্রাইমারিও দেবো, পঞ্চায়েতও দেবো, পিএসসির পরীক্ষাও দেবো, তাহলে আমরা কিন্তু তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল সিলেকশন ব্যাচ এনেছি। একটাই ব্যাচ, পশ্চিমবঙ্গ ব্যাচ, যেখানে তুমি অ্যাডমিশন নেবে এবং আগামী 2 বছরের মধ্যে যা যা পরীক্ষা হবে একবার অ্যাডমিশন নিয়ে সেই সমস্ত পরীক্ষার প্রিপারেশান আমরা তোমাদের দায়িত্ব নিয়ে করাবো। যদি 10টা এক্সাম হয় 10টা এক্সামের প্রিপারেশান করাবো ওই একই প্রাইসের মধ্যে, কোনো এক্সট্রা চার্জ ফার্জ কিচ্ছু লাগবে না। তাই যদি চাও আমাদের পশ্চিমবঙ্গ ব্যাচেও অ্যাডমিশন নিতে পারো। তো চলো আজকে ক্লাসটা এখানে শেষ করছি। 20টা কোশ্চেন আলোচনা করেছি, পরের দিন আরও কোশ্চেন আলোচনা করবো, তবে তোমরা কমেন্ট করবে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে।